বন্ধুরা, মালা অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদেরকে পুরো ভালো লাগবে ভিডিওটা, আর খুব আনন্দও দেবে। তো আজ আমি এসেছি 51 সতীপীঠের একটা সতীপীঠ, অন্যতম সতীপীঠ লাভপুর ফুললরা মন্দির। তো দেখুন, এই সেই গেটের কাছে আমি চলে এসেছি, আর অপূর্ব কি সুন্দর করে করা হয়েছে। তো চলুন আমার সাথে, আমি এখন যাচ্ছি মেলার দিকে। মাঘী পূর্ণিমার সময় এখানে খুব ধুমধাম করে পুজো হয়। তো তারপর সেই পুজোকে কেন্দ্র করে এখানে খুব বড়সড় একটা মেলাও বসে, আর সেই মেলা দীর্ঘ 15-16 দিন ধরে চলতে থাকে। তো চলুন সেই মেলা আমি আপনাদের আজকে দেখাবো, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। লোকবিশ্বাস অনুসারে ফুল্লরায় সতীর মানে আমাদের সতী মাতার নিচের ঠোঁটটি পড়েছিল। তো এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই, যেটা আছে সেটা হচ্ছে সিঁদুর চর্চিত কচ্ছপাকৃতিই একটা শিলামূর্তি। তো এটাই দেবীর মূর্তি হিসাবে আমাদের পুজো করা হয়ে থাকে। আগে ছিল এগুলো সব খোলা মেলা, এখন সব ঘিরে দেওয়া হয়েছে। আর এই যে এসে একেবারে অন্য রকম সিস্টেম দেখছি। এই যে এদিকে একটা গেট হয়েছে, বেশ ভালোই হয়েছে। তো এবার এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি মন্দিরে, আর এখন মন্দিরে এসে গেছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। দেখাচ্ছি এখন নতুন করে পুকুরের চারপাশে রাস্তাগুলো কেমন বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের। আর এই যে বিরাট আকারের যে পুকুরটি দেখছেন মন্দিরের পাশে, শোনা যায় যে ভগবান শ্রী রামচন্দ্র যখন দুর্গাপুজো করেছিলেন তখন স্বয়ং হনুমান এই পুকুর থেকেই নাকি 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। কি আশ্চর্য, কি মজা লাগে না? আর সেই পুকুরেই এই দেখুন আমরা আজ পুকুরের কাছেই আছি, সেই পুকুরের জলে আমরা স্পর্শ করছি। আর এই যে পাশে আছে মহাদেবের মন্দির, দেবের মূর্তিটিও বেশ ভারী সুন্দর করে তৈরি করা হয়েছে। ফুল্লরাই অর্থাৎ এই ফুল্লরা মন্দিরই হচ্ছে ভারতের 51টি সতীপীঠের অন্যতম বলে কথিত আছে। কিন্তু শোনা যায় যে সুলতান মাহমুদ গজনীর ভারত আক্রমণের সময় একদল বেদানুসারী ব্রাহ্মণ মিথিলা মতান্তরে যেটা কনৌজ থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশেই বর্মনরাজ হরিবর্মার কাছে আশ্রয় লাভ করেছিলেন। এদের মধ্যেই কয়েকজনকে দেবী ফুল্লরার পূজার জন্য এই ভূমিতেই, অর্থাৎ এই যে পাশে শীতল গ্রাম আছে, তো সেই শীতল গ্রামেই নিয়ে আসেন বর্মনরাজের মহাসন্ধি বিগ্রহের দেব। আর যাতায়াতের অসুবিধার কারণে এই মন্দিরের যে পূজারীরা লাভপুরের পাশে যে বাকুল আছে, তো সেই গ্রামেও নাকি থাকতেন, এরকমই শোনা যায়। আর এই সেই মায়ের মন্দিরের দেখুন, এই সেই মায়ের বিগ্রহ। তবে শোনা যায় যে ফুল্লরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দগিরি। ভাবুন তো, এই মন্দিরের এই যে চূড়াদেশ দেখছেন, এই চূড়াতেই নাকি থাকতো সোনার কলস। ভাবলেই কি অবাক লাগে, তাই না? তবে আধুনিক যে মন্দিরটা, বর্তমানে যে মন্দিরটা দেখছেন, এটা কিন্তু নির্মাণ করেছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। আর এই সেই মন্দির, ভারী সুন্দর মন্দিরটি, আর মন্দিরের ব্যবস্থাপনাও কিন্তু খুব সুন্দর। আমরা এই মন্দিরের আসছি প্রায় হ্যাঁ, যখন আমরা 11-12-এ পড়ি তখন থেকেই এই মন্দিরে আসা যাওয়া আমাদের শুরু হয়। আসলে আমরা এই লাভপুরেই যাদবলাল হাই স্কুলে পড়ে, মানে 11-12 দুটো ক্লাসই আমরা পড়েছিলাম। আর তারপর কলেজ তো সোমনাথ কলেজে পড়েইছি। তো তারপরেও 3 বছরও এই লাভপুরে পড়াশুনো। আর তখন কি হতো, যখনই এই যে মন্দিরে পুজো হতো বা মেলা হতো তখন কিন্তু আমরা আসতাম, সব বন্ধুরা মিলে তো এসেইছি। আর এই যে দেখুন, এই হচ্ছে মন্দিরের চত্বরটা, কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে। আর একটা মজার ব্যাপার, এই ফুল্লরা মন্দিরের যে মেলা হয়, সেই মেলার যে মাঠ সেটাও কিন্তু ভারী বড় সড়ো। আর যার জন্য মেলা যে সমস্ত দোকানপাট আসে তাদেরও ভারী সুবিধা হয়, আর মানুষজনের তো সুবিধা হয়ই। তো এই দেখুন, এই হচ্ছে এদিকে আছে রান্নার ব্যবস্থা, তো এখানে ভোগ খাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে। যতই পূজারি আসুক না কেন, মানে দর্শনার্থী বা পুজো দিতে যারাই আসে তারা চাইলেই কিন্তু ভোগ
খেতে পারেন। আর এখানে আরও একটা ব্যবস্থা আছে জানেন, এই যে ঘরগুলো আছে না, এখানে কিন্তু অনেকের বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। মজার ব্যাপার কি, আমাদের বিয়েটাও কিন্তু এখানেই হয়েছিল। আর এখানে যে যেমন ঘর নিতে চায়, মানে সাজগোজি বলুন বা লোকজন এলে তারা থাকার জন্য যে সমস্ত ব্যবস্থা থাকে আর কি, সব রকম, তো এগুলো নেওয়াও যায়। তো খুব মোটামুটি খুব ভালো ব্যবস্থা আছে এখানে সব রকম। তো সেসব নিয়ে পরে একদিন অন্য ভিডিওতে বলা যেতে পারে। আর এই যে আমি এখন একটু অপেক্ষা করছি, মেয়ে আর বর ওদিকে গেছে মন্দিরটা, পুরো মন্দিরটা ঘুরতে, আর আমি এদিকে অপেক্ষা করছি একটু ওদের জন্য। হ্যাঁ, আমিও ঘুরে এসেছি, ঘুরে আসিনি তা নয়। তো তারপর দেখলাম আর মন্দিরের মধ্যে বেশি দেরি করলাম না, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, ওদিকে সন্ধ্যা করলে হবে না। তো তার জন্য মেলাতে এসেছি। তবে মেলা এসে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়েই গেল ফিরতে ফিরতে। আর এই যে মেলায় এসে কি কিনি আর কি না কিনি, মেলায় কিন্তু ভারী সুন্দর সুন্দর দোকানও বসেছে। আর এদিকে আমরাও কেনাকাটা করছি। কি দারুণ দারুণ জিনিসপত্র, সত্যি কোনটা ছেড়ে কোনটা নিই। আর সবথেকে মজার ব্যাপার, খাবার দাবারের জিনিসের দিকে আমার ঝোঁক একটু বেশি, জানেন তো। আর এই দেখুন, বাদাম চাটগুলো তো দারুণ বানিয়েছে। আর একটা জিনিস, সেটা আমি কোনো মতেই এড়াতে পারলাম না, সেটা হচ্ছে আচার। জানেন, বিভিন্ন ধরনের আচার এখানে এনেছে এবং বিক্রিও হচ্ছে ভারী সুন্দর। আর আমি আমার বরটিকে জিজ্ঞেস করলাম যে কোন আচারটা নেব বলো, ও বললো কুলের আচার। কুলের আচারটা কি মেলাতে এসে কেনা যায় বলুন তো? ওটা তো আমি বাড়িতে বানাতেই পারি। যেটা আমি বাড়িতে বানাতে পারি না, তো আমি বললাম সেরকম কিছু বলো। তো সেরকম একটা আচার, আমি কিন্তু আমলকির আচার বানাতে জানি না, এখনও কোনো দিন বানাইনি, তো তার জন্য আমলকির আচারটাই আমি সিলেক্ট করলাম আর নিলাম। ও দামও কিন্তু বেশ সস্তায় পেলাম। আর তারপর মেয়ে ওদিকে কদিন থেকে জানেন আমার একটা হেডফোন নিয়ে ডক্টর সেট খেলছে। তো সেটাকে বানিয়ে সবার চিকিৎসা করছে। তো তাই জন্য ওর জন্য একটা ডক্টর সেট নেওয়া হলো। আর তারপরেই দেখুন ঝুমকা কিনছি, তো দারুণ দারুণ দেখতে কিন্তু, আর সত্যি খুব সুন্দর সুন্দর ছিল। আর মেলা এসেছি আর সংসারের জন্য কিছু জিনিস কিনবো না, তাই কখনো হয় বলুন তো? তাই দেখছি যে চলুন কিনেই নি দুটো কাঁচের বাটি। আর এই দেখুন তারপরেই এসে গেছি, মে তো রাস্তে পে যা রাহা থা, ভেলপুরি খা রাহা থা। আরে না না, গোবিন্দাজিকে তো মনে পড়বেই এই গানটি শুনলে। আসলে কি হয়েছে, ভেলপুরি বিক্রি করছিল মেলাতে, আর খাবো না তাই হয়, তো খেয়েই নিলাম গরম গরম ভেলপুরি আমরা তিনজনেই। আর তারপর এলাম এই যে ফুলের দোকানটায়। জানেন তো, এই ফুলটির দোকান যদি আমার যা আসতো, মানে আমার দিদি, তাহলে কিন্তু ও চাইলে সবগুলোই নিত। মানে এত ভালোবাসে দিদি, কিন্তু ফুল খুব ভালোবাসে জানেন। তো আমি দেখলাম আমার খুব একটা কেনা হয় না, তো আজকে দুটো কিনেই ফেললাম ফুল। আর ফুল মানে ফুলদানি। আর তারপর এলাম এই যে আমার বর আবার একটু অন্যরকম মিষ্টি খেতে ভালোবাসে, যেগুলো মেলাতে হয় কিন্তু সচরাচর দোকানে পাওয়া যায় না। তো সেই ধরনের মিষ্টি কিছু কিনে নিলাম বাড়ির জন্য। আর চলুন, আর দেরি করে লাভ নেই, ওদিকে বাড়ি থেকে বারবার ফোন আসছে যে বেশি রাত হলে মাহির ঠান্ডা লাগবে, কাশি হবে। তো তাই জন্য এবার বাড়ি ফেরার জন্য আমরা তৈরি হয়ে গেছি। এই দেখুন, রাঙামাটি ব্রিজের উপর রাত্রিবেলায় যাচ্ছি। এই প্রথমবার আমি রাত্রিবেলায় এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ভারী ভালো লাগছিল। ইচ্ছে হচ্ছিল দুটো রিলস বানাই, কিন্তু সেটা হলো না জানেন। তো চলুন, টাটা, দেখা হচ্ছে পরে।